আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আহমেদ শাফি আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে ঢাকা থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত এনা ট্রান্সপোর্টের হোন্ডাই বাসে করে ভ্রমণের বিস্তারিত ইতিবৃত্ত। গত 18ই জুন 2025 আমি ঢাকা থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত ভ্রমণ করেছিলাম এনা ট্রান্সপোর্টের হোন্ডাই বাসে করে। তো সেদিন কেমন পেয়েছিলাম এনা ট্রান্সপোর্টের সার্ভিস, আমার ঢাকা থেকে শায়েস্তাগঞ্জ আসতে কতক্ষণ টাইম লেগেছিল, এনা ট্রান্সপোর্টের ড্রাইভিং কেমন, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত কথা বলবো আমি আহমেদ শাফি। তো আর দেরি না করে চলুন মূল পর্বে ফিরে যাওয়া যাক। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এখন আমি অবস্থান করছি উত্তরা বিএনএস এনা কাউন্টারের সামনে। এখান থেকে আমার গাড়ি ছাড়ার কথা ছিল রাত 12টা 5 মিনিটে, যেটা মহাখালী থেকে 11টা 35-এ ছেড়ে এসেছে। তো সেদিন টাইমের আগেই আমার গাড়ি এসে উপস্থিত হয়ে যায়, অতঃপর আমি গাড়িতে উঠে যাই। তো 28 আসন বিশিষ্ট বিজনেস ক্লাস এই হোন্ডাই বাসটি আমার টুরমেটের রেজিস্ট্রেশন 150838। এর আগেও এই বাসে আমি ভ্রমণ করেছি, এর আগেও এই বাসের ব্লগ দিয়েছি। আমি বুঝি না, আমি যখনই এনা ট্রান্সপোর্টের হোন্ডাই বাসের টিকিট করি তখনই শুধুমাত্র এই বাসটাই আমার কপালে পড়ে, কেন জানি না। তবে এই বাসটা আমার কপালে পড়াতে আমি হতাশ নই, আমি আরো খুশি হই। এই বাসের উস্তাদ বেশ ভালো চালান, অনেক ভালো ড্রাইভিং করেন, যার কারণে বারবার এটা পড়লেও আমার বিরক্ত লাগে না। তবে কথায় আছে না যে মাইন্ড রিফ্রেশ করার জন্য সবকিছুতে একটু ভিন্নতার প্রয়োজন। সো ভিন্নতার প্রয়োজনীয়তা অনুভব করতেছিলাম। তবুও দিন শেষে যেহেতু ভালো ড্রাইভিং করেন, তার উপরে আসলে কিছু নাই। সবকিছু মিলিয়ে ভিন্নতার প্রয়োজনীয়তা অনুভব করা সত্ত্বেও আমার এই গাড়িতে ট্যুর দেওয়া বিরক্তিকর ছিল না, ভালোই ছিল, ভালোই লাগতেছিল। তো যাই হোক, রাত 12টা 5 মিনিটে উত্তরা থেকে ছাড়ার কথা থাকলেও যাত্রীরা গাড়িতে আসতে লেট করায়, প্লাস সুপারভাইজার সাহেব নতুন ছিলেন ওই দিন, উনি এই রুটে ছিলেন না, হয়তো খুলনা রুটে ছিলেন, যার কারণে উনি বেশ ঢিলামি করেছেন বা উল্টাপাল্টা কাজও করেছেন কিছু, যার কারণে আমাদের ড্রাইভার সাহেব ওনার উপর বেশ ক্ষেপেও গিয়েছিলেন, বিরক্ত বোধ করছিলেন। তো যাই হোক, যাত্রীরা লেট হওয়াতে বিরক্ত হয়নি, তবে আমাদের উস্তাদ বেশ বিরক্ত ছিলেন। শত হইলেও দিন শেষে এমন লেট লতিফ সার্ভিস দেওয়া ব্যানার এনা ট্রান্সপোর্ট না, যার কারণে উস্তাদ নিজেই ক্ষেপে গিয়েছিলেন সুপারভাইজার সাহেবের উপর। তো যাই হোক, আমরা উত্তরা থেকে ছেড়ে এসে আবদুল্লাপুর হয়ে আবারও ইউটার্ন নিয়ে উত্তরার দিকে আসি, কেননা আমরা ইতিমধ্যেই জানি যে টঙ্গীর যে ব্রিজটা ছিল সেটা একটি ট্রাক নিয়ে ভেঙে পড়ে গিয়েছিল, ওইদিকে যাওয়া যাচ্ছিল না। এছাড়া আরও একটি রাস্তা ছিল বেরিবাদ হয়ে যাওয়া যায় টঙ্গী দিয়ে, বেরিবাদ হয়ে টঙ্গী আর কি। তো ওই রাস্তাটা ওই দিন হিউজ পরিমাণে জ্যাম ছিল, যার কারণে আমাদের উস্তাদ ওইদিকে না গিয়ে আবারও ইউটার্ন নিয়ে বিএনএস থেকে ফ্লাইওভারে করে যাওয়ার ইচ্ছা পোষণ করেন। তবে আমরা যখন আবদুল্লাপুর ঘুরে আবারও বিএনএস আসি তখন ঘটে আরেক ঘটনা। সুপারভাইজার সাহেব নাকি একজন সহজ.com-এর যাত্রী ফালায় চলে গেছেন, উনি উত্তরাতে চলে আসছেন, ওনাকে নেওয়ার জন্য আবারও আমাদেরকে দাঁড় করিয়ে রাখে। তো আমরা ছিলাম 11টা 35-এর ট্রিপ, 11টা 55 ট্রিপ এনা স্ক্যানিয়া মহাখালী থেকে, সেটাও আমাদের আগে চলে যায়। এখানে এসে আবারও কিছুক্ষণ দাঁড়ায় থাকতে হয়। এদিকে মহাখালী সিলেটের হানিফও বের হয়ে যায়। তারপর আমাদের উস্তাদ বেশ বিরক্ত বা বকাবকি করার পর আমরা এভাবেই চলে আসি টঙ্গী। টঙ্গীতে আসার পর আরও এক সহজের যাত্রী উনি ফালায় চলে আসেন, ওই যাত্রী নাকি টঙ্গী থেকে উঠবে। তো এ পর্যায়ে এসে সুপারভাইজারের এমন অপেশাদার কাজ কারবারে আমাদের ড্রাইভার সাহেবের পাশাপাশি আমরা যাত্রীরাও বেশ বিরক্ত হয়ে গিয়েছিলাম। ইতিমধ্যেই স্ক্যানিয়াও টঙ্গী থেকে ছেড়ে চলে গিয়েছে। তো শেষ পর্যন্ত আমরা টঙ্গী থেকে সেই সহজ.com-এর যাত্রী পিক করে তারপর আমরা রওনা করি আমাদের গন্তব্য সিলেটের উদ্দেশ্যে, যদিও আমি নেমে যাব শায়েস্তাগঞ্জে। টঙ্গী থেকে ছাড়তে ছাড়তে আমাদের প্রায় রাত 1টা বেজে যায়, আর এরপরেই আমাদের উস্তাদ আরপিএম ফাটিয়ে টানা শুরু করেন। আমরা এখন অবস্থান করছি টঙ্গী ফ্লাইওভারের উপরে। টঙ্গী ফ্লাইওভার পার হয়ে আমরা ট্রেনে স্ক্যানিয়াকে ধরে ফেলি। স্ক্যানিয়ার সামনে ছিল সেন্ট মার্টিন পরিবহনের একটি হোন্ডাই বাস, যেটা রিজার্ভ ছিল। তো ওইটাকে স্ক্যানিয়া ওভারটেক করে চলে যায়। ওইটাকে স্ক্যানিয়া ওভারটেক করার পর আমরাও ওর পিছনে অনেক
অনেকক্ষণ দৌড়াই। আমরা তখনই ওভারটেক করে ফেলতাম, বাট সাইড দিতে চায় নাই বা অপোজিটে গাড়ি ছিল, যার কারণে উপস্থিত স্ক্যানিয়ার বাম্পার ধরে ওভারটেক করতে পারি নাই। তবে বেশ কিছুক্ষণ সাটিয়ে তারপর তাকে ঠিকই আমরা ওভারটেক করে ফেলি মিরের বাজার গিয়ে। এনা স্ক্যানিয়া, সেন্ট মার্টিন হুন্দাই, এনা হুন্দাই, দুই এনার মাঝখানে সেন্ট মার্টিন যেন কাবাব মে হাড্ডি। 3 গাড়ি একসাথে বাম্পার ধরে চলতেছিল, বেশ ভালোই লাগতেছিল। বাহিরের প্রোডাক্ট 3টাই সুইডিশ এবং কোরিয়ান জায়ান্ট। এখানে কোনো লিল্যান্ড নাই, কোনো ওয়ানজে নাই, অন্য কোনো ব্র্যান্ডের গাড়ি নাই। বিদেশি 3 ব্র্যান্ডের গাড়ি একসাথে বাম্পার ধরে চলতেছিল, বেশ অনেকক্ষণ ভালোই লাগতেছিল আমার দেখতে। তো চলতে চলতে সেন্ট মার্টিন হুন্দাই বেশিক্ষণ টিকতে পারেনি আমাদের সামনে, কেননা এই রুটে এনা ট্রান্সপোর্টই রাজা। সিঙ্গেল লেন প্লাস 90 লোক হওয়া, তো এতে কোনো পেরেশানি হয় না এনার জন্য। অবশ্য ডাবল লেন হয়ে গেলে বা 4 লেন হয়ে গেলে এই রোডে এনার খাওয়া থাকবে কিনা এটা নিয়ে অনেকেই সন্দিহান। তবে যতদিন পর্যন্ত সিঙ্গেল লেন রাস্তা আছে ততদিন পর্যন্ত এনার উপরে এই রোডে কিচ্ছু নাই। সো সেন্ট মার্টিন হুন্দাই আমাদের সাথে বেশিক্ষণ পাত্তা পায় নাই। এরপর আমরা এনা স্ক্যানিয়াকে ওভারটেক করে ফেলি, তারপর আমরা গায়েব হয়ে যাই। এমন গায়েব হওয়া হই যে হোটেলে আমাদের প্রায় 20 মিনিট পর এনা স্ক্যানিয়া ঢুকে। আমাদের উস্তাদ বেশ খেপে গিয়েছিলেন সুপারভাইজারের উপর, আর যে লেটটা করেছিল সুপারভাইজার সাহেব সেই লেটটা কভার করার জন্যই মূলত এমন আগ্রাসী ড্রাইভিং দেখিয়েছিলেন সেদিন। তো দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
রাত 1:30 আমরা এখন আছি গুরাশাল ব্রিজের উপরে। টঙ্গী থেকে রাত 1টায় ছেড়ে আধা ঘন্টা লেগেছে এই পর্যন্ত আসতে। ইতিমধ্যে আমরা এনা ট্রান্সপোর্টের স্কানিয়া এবং সেন্ট মার্টিন পরিবহনের হোন্ডাই বাসকে পিছনে ফেলে চলে এসেছি। তাদেরকে পিছনে ফেলে আমরা চলে এসেছি গুরাশাল টোল প্লাজায়, যেটাকে শহীদ মহিউদ্দিন সেতু টোল প্লাজা বলা হয়। অর্থাৎ এই সেতুটির নাম শহীদ মহিউদ্দিন সেতু, যদিও আমরা জায়গার নাম হিসেবে গুরাশাল ব্রিজ হিসেবেই চিনি। সো গুরাশাল পার হওয়ার পরে আমরা বৃষ্টির দেখা পাই। বৃষ্টি চলে আসলে আমরা বৃষ্টিতেই চলতে থাকি উড়ন্ত গতিতে। এখন বাজতেছে রাত 1:50। আমরা ইতিমধ্যে পাঁচদোনা হয়ে N2 উঠে গিয়েছি। এখন অবস্থান করছি আমরা ভেলানগরে। এখানে ফ্লাইওভারের কাজ চলতেছে, যার কারণে আমাদের যে রাইট লেন ছিল সেটাতে খানিকটা জ্যাম লেগেছিল, যার কারণে আমাদের উস্তাদ চালাকি করে রং সাইড দিয়ে চিপা দিয়ে ঢুকে যান। সেফলি বের হয়ে চলে আসি আমরা, এবং এখানে আমরা প্রায় আধা ঘন্টার উপরে সেভ করে ফেলি। সো এনা স্কানিয়া এখানে লেট করেছে, যার কারণে হোটেলে ঢুকতেও তাদের দেরি হয়েছে। এছাড়া আর কোথাও দেরি করার কোনো চান্স ছিল না। তো যাই হোক, বেশ ভালো একটা টাইম কাভার করে ফেলেছেন এই জায়গাটুকুতে। আমরা কোনো মতে এগিয়ে যাচ্ছি এবং চলে এসেছি সেই জ্যামের জায়গাটুকু পেরিয়ে। সামনে আসতে আমরা হানিফ এবং ইউনিকের দেখা পাই। তারপর হানিফ এবং ইউনিকের সাথে আমাদের বেশ জমে ওঠে বলতে তারা আমাদের সামনে দাঁড়াতেই পারেনি, মুহূর্তেই ওভারটেক খেয়ে যায় আমাদের পিক আপের কারণে। সো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ঘড়িতে বাজতেছে রাত 2:05। আমরা নরসিংদীর বুক ছিঁড়ে ছুটে চলছি আমাদের গন্তব্য পানে। তো এবার আমরা লন্ডন এক্সপ্রেসের স্লিপারের দেখা পাই লিলেন গাড়ি। দেখেন গাড়িটা কি করতেছে, এভাবেই চালাইতেছিল, মনে হচ্ছিল যে গাড়িটা কখন যেন পড়ে যাবে রাস্তার সাইডে। এই যে দেখেন গাড়িটার কাজ কাম দেখেন, তো খুবই বাজে লাগতেছিল। লিলেন গাড়িতে এত উঁচা এক স্লিপার বানাইছে আর এই ভাঙ্গা রাস্তায় দিয়ে রাখছে। যাত্রীদের কি অবস্থা আল্লাহই জানে। সাসপেনশন এবং সাউন্ড নিয়ে আলাদা করে কোনো কিছু বলার নেই, যাত্রীরা হয়তো এসব বুঝে শুনে এসব গাড়িতে উঠে। জানি না তারা এগুলোতে কি মজা পায়, আমার কাছে ভাই এগুলো মোটেও ভালো লাগে না।
লন্ডন এক্সপ্রেসকে ওভারটেক করার পর আমরা সামনে এসে দেখা পাই আল মুবারাকা, তার সামনে রিজার্ভ বাসা সেলফি, এর সামনে মামুন এন্টারপ্রাইজের মিটসুবিশি ফুসো। তো আল মুবারাকার এই গাড়িটা সম্ভবত লিল্যান্ড ছিল, কিন্তু ভালোই সাঁটাচ্ছিল, মামুনও ভালোই টানতেছিল। সেলফিকে ওভারটেক করে তারপর মামুনের পিছে দৌড়াচ্ছিল আল মুবারাকা, কিন্তু আমরা তো হুন্ডাই নিয়ে বের হয়েছি, আমাদের সামনে তো এগুলো পিকআপেই কোট খাবে, এগুলো তো আর পারবে না আমাদের সাথে। যাই হোক, ওরা ওদের মতো করে খেলতেছিল। কিছুক্ষণ যাওয়ার পর ফাঁকা রাস্তা পেয়ে আমরা তাদের সবাইকে ওটি দিয়ে সামনে চলে যাই। আল মুবারাকা এবং মামুনকে ওভারটেক করে সামনে এসে শ্যামলী অ্যান্ড ট্রাভেলসের হাইগার স্লিপারের দেখা পাই। এটা এত বাজে চালাচ্ছিল যে ট্রাকও তাকে ওভারটেক করার জন্য উদ্যত হয়ে গিয়েছিল। যদিও পরে ট্রাকের ওভারটেক খাবে এরকম সিচুয়েশন থেকে তার হুঁশ ফিরে আসে, পরে অবশ্য মোটামুটি টানা শুরু করে, যদিও আমাদের সামনে পাত্তা পায় নাই। আর শ্যামলী অ্যান্ড ট্রাভেলস বা শ্যামলী এসপি, তাদের নিয়ে তেমন কোনো কথাবার্তা হয় না। সিলেট বিভাগে সবচেয়ে বাজে সার্ভিস বলা যায়, শুধু সিলেট বিভাগে না, সারা বাংলাদেশেই তারা সবচেয়ে বাজে সার্ভিস প্রদান করে থাকে। তো যাই হোক, এই ট্রিপটা খুব সম্ভবত সুনামগঞ্জের হিসেবে এটা বেস্ট অপশন। সুনামগঞ্জের এসিতে খুব একটা অপশন নাই বললেই চলে, যারা চালায় তারা ম্যাক্সিমাম লিল্যান্ড বা সর্বোচ্চ ওয়ানজে চালায়। তো সেই হিসাবে শ্যামলী এটা হাইগার স্লিপার দিচ্ছে, সেই দিক থেকে ভালো। তবে সার্ভিসের হিসেব করলে শ্যামলী অ্যান্ড ট্রাভেলস সবার নিচের দিকেই থাকবে, কেননা তাদেরকে উপরে তুলে রাখার কোনো চান্সই তারা দেয় নাই কখনো। রাত 2:30 আমরা এখন প্রবেশ করছি ভৈরবে অবস্থিত মেঘনা ব্রিজে। এখানে টুল প্লাজায় টুল দিয়ে আমরা ব্রিজের উপর উঠে যাব। ব্রিজ পার হয়ে তারপর আমাদের হোটেল ব্রেক রয়েছে হোটেল রাজমণিতে। তো এখানে টুলের আগে এসে আমরা নন এসি এনার দেখা পাই, এটা খুব সম্ভবত মৌলভীবাজারের ট্রিপ ছিল। ইতিমধ্যে আমরা ব্রিজ পার হয়ে চলে এসেছি। এখানে ভৈরব পার হয়ে আশুগঞ্জের এই রাস্তাটা খুব বাজে অবস্থা, এখানে ভাঙ্গাচোরা একদম। এখান থেকে ব্রাউনবাড়িয়া পর্যন্ত ইদানিং খুব বেশি জ্যাম থাকে। এই জায়গাটার জন্য পুরা সিলেটবাসী অনেক দিন যাবৎ কষ্ট করতেছে, কেউ আসলে দেখার নাই। কিছু বলারও না, আসলে কিছু বলতে গেলে এখানে রাজনৈতিক প্রেক্ষাপট চলে আসে। আমি যেহেতু বাস লাভার, সো আমি এখানে রাজনৈতিক ইস্যু নিয়ে কথা বলতে চাচ্ছি না।
এখন বাজে রাত 2:40। আমরা প্রবেশ করছি হোটেল রাজমণিতে। ভৈরব ব্রিজ থেকে হোটেল পর্যন্ত আসতে এই ভাঙ্গা রাস্তা দিয়ে টাইম লেগেছে 10 মিনিট। তো এখানে ড্রাইভাররা সহ যাত্রীরা সবাই খেতে যাবেন, যদিও আমি গাড়িতেও বসবো না, তবে খেতেও যাব না। আমি হালকা ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার বাস লাভিং করতে চলে আসব। সবাই যখন খাওয়া দাওয়া করতেছিল আমি তখন বাস দেখতেছিলাম। তো বাস দেখতে দেখতে আমাদের প্রায় 16 মিনিট পর এনা ট্রান্সপোর্টের স্ক্যানিয়া এসে হোটেলে এন্ট্রি নেয়, যেটাকে আমরা ঘোড়াশালের আগেই ওভারটেক করে চলে আসছিলাম। তবে সেন্ট মার্টিনের কোনো পাত্তাই পাই নাই পরে আর। আমি শাস্তাগঞ্জে নেমেও প্রায় আধা ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম ওইখানে, কিন্তু সেন্ট মার্টিনের ওই হোন্দাই বাসটির আর কোনো পাত্তাই পাওয়া যায়নি। হোটেল বিরতি শেষ হওয়ার পর আমরা যখন রাজমণি থেকে বের হব তখন আবার আমাদের রাস্তায় জ্যাম লেগে যায়। তো ওইখান থেকে বের হতে আমাদের বেশ খানিকটা লেট হয়ে যায়। 3:20-এর দিকে আমরা হোটেল ত্যাগ করি। তারপর আমরা আবারও ওই গাড়িটার দেখা পাই যেটা হোটেলে ঢোকার আগে আমাদের সামনে ছিল। তো এনা ট্রান্সপোর্টের এই বাসটার পিছন পিছন কিছুক্ষণ দাবড়িয়ে তারপর ওটাকে ওভারটেক করে আমরা চলে যাই সামনে। তারপর আমি বেশ কিছুক্ষণ ঘুমিয়ে নেই, কারণ বেশ ক্লান্ত ছিলাম। তাছাড়া পুরোটা রাস্তা জুড়ে আমি ভিডিও করতেছিলাম আপনাদের জন্য। তাই হোটেল ব্রেক শেষ হওয়ার পর আমি ভাবলাম যে আমার এখন ঘুমানো উচিত। তাই কিছুক্ষণ ঘুমানোর পরে যখন ঘুম ভাঙে তখন আমরা আসলে ব্রাহ্মণবাড়িয়া পার হয়ে আরো সামনে চলে আসছি। তো মামুন এন্টারপ্রাইজের একটি বাসের দেখা পাই এখানে। তো এটাকেও বেশিক্ষণ লাগেনি ওভারটেক করতে। এটাকে ওভারটেক করে আমরা আরো সামনে চলে যাই। রাত প্রায় 4:25 দিকে আমরা ইউনিকের এই বাসটাকে ওভারটেক করি। তখন আমরা রতনপুর পার হচ্ছিলাম। রতনপুর পার হয়ে আমরা অলিপুর হয়ে সামনে এগোচ্ছিলাম। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাব শায়েস্তাগঞ্জ। তখন আবার মামুন এন্টারপ্রাইজের একটি বাসের দেখা পাই। ইতিমধ্যেই ফজরের আজান হয়ে গিয়েছে এবং ভোরের আলো ফোটা শুরু করেছে। আর কিছুক্ষণের মধ্যেই আমাকে শায়েস্তাগঞ্জ নামিয়ে দিবে। আমি ব্যাগ ট্যাগ গোছাচ্ছি নামার জন্য। টঙ্গী থেকে রাত 1টায় ছেড়ে ভোর 4:40 আমাকে শায়েস্তাগঞ্জ নামিয়ে দেয় এনা ট্রান্সপোর্টের এই হোন্দাই বাসটি। হোটেল বিরতির 40 মিনিট বাদ দিলে মোট 3 ঘন্টায় আমাকে নিয়ে এসেছে টঙ্গী থেকে শায়েস্তাগঞ্জে, যা বেশ প্রশংসনীয় একটি টাইমিং বলা যায়। ড্রাইভার সাহেব বেশ ভালো চালিয়েছেন এই 90 লক্ষ হোন্দাইটি। তাছাড়া সার্ভিস নিয়ে বলতে গেলে সুপারভাইজার সাহেবের যাত্রী নিয়ে ঢিলামি ছাড়া ওভারঅল সবকিছু ঠিকঠাক ছিল। ওনার আচার বিহেভিয়ার অনেক ভালো ছিল। ওভারঅল সবকিছু মিলিয়ে বেশ ভালো একটি জার্নি হয়েছে। আমাকে নামিয়ে দিয়ে তারা চলে যাচ্ছে সিলেটের দিকে। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।